ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা 2024-এর তৃতীয় পর্বের মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলি আছে, আজকে তার 8 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এর 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলি খুবই সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে সবার প্রথম তুমি পেতে পারো। আর যারা চ্যানেলটিকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমেই 1 দাগের অঙ্ক দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 6টি, এখানে যে কোনো 6টি বলেছে, প্রত্যেকটি 1 নম্বর করে এবং 7টি আছে, এখানে 7টি আমি করব। 1 দাগের অঙ্ক আছে, গুণ করো 0.6 গুণিত 0.3 গুণিত 0.32। এই তিনটির যে গুণফল, ক্রমিক পর্যায়ে গুণফল নির্ণয় করব, অর্থাৎ প্রথম দুটি গুণ করব, সেই গুণফলের সাথে পরেরটি গুণ করে দেব, তাহলে উত্তরটি খুব সহজেই পেয়ে যাব। তাহলে 0.6 গুণিত 0.3 এই দুটি যদি গুণ করি আমরা পেয়ে যাব 6 3 18 গুণফল পেলাম। এবার দশমিকের পর এখানে একটি অঙ্ক, এখানে একটি অঙ্ক, তাহলে ডান দিক থেকে দুটির পর দশমিক বসাতে হবে 1 2, এখানে দশমিক দিলাম 0 গুণিত পরেরটি এখানে থাকবে, অর্থাৎ 0.2টি থেকে গেল। এরপর এই দুটি সংখ্যায় আমি গুণ করব। এই দুটি সংখ্যা গুণ করলে 0.0 বাদ দিয়ে যদি গুণ করি 18 গুণিত 2, নামটাই আমরা জানি 18 দুগুণে 36, 36 হয়ে গেল। এবার এখানে দশমিকের পরে দুটি অঙ্ক, এখানে দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে ডান দিক থেকে 1 2 3 তিনটির পর দশমিক বসাতে হবে, 1 2 3 আর একটি 0 দিয়ে দশমিক দিলাম, তাহলে 1 2 3 হলো। দশমিকের আগে আরও একটি 0 বসিয়ে দিলাম, খুব সহজে হয়ে গেল। ঠিক আছে, তারপরে 1 দাগের 2 অঙ্ক, 875 টাকার 4% সমান কত? তাহলে 875 টাকার, এই যে টাকার কথা আছে, অর্থাৎ এখানে একটি এর আছে, গণিতের ভাষায় এর অর্থ আমরা জানি গুণ। তাহলে 875 গুণিত 4%, পার্সেন্টকে যদি ভগ্নাংশ করি 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4-এর 100, তাহলে এটি আমরা হিসাব করলে পাবো 875 গুণিত 4-এর 100। এবার সেটিকে সরল করলে কত টাকা আমরা পেয়ে যাব। তাহলে 875 টাকার 4% সমান আমরা পেয়ে যাব 875 গুণিত 4-এর 100। এবার এটি কাটাকাটি করে সরল করব, এত টাকা, 4 25 100, 4 1 4, 25কে এবার 5 দিয়ে কাটি, 5 দিয়ে এটি যদি কাটি 5 থেকে 5 3 থাকে, 5 7 35 2 থাকে, 5 5 25 সমান হয়ে গেল 175/5 টাকা। এটা যদি সরল করে দিই 3 5 15, 2 থাকে, 5 5 25 সমান 35 টাকা। তাহলে পেয়ে গেলাম 875 টাকার 4% সমান 35 টাকা, খুব সহজেই হয়ে গেল। তারপরে দেখো 1 দাগের 3 অঙ্ক, 5-এর 7-এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে পূর্ণবর্গ সংখ্যা প্রথমে আমাকে জানতে হবে 5-এর 7-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত। 5-এর 7 একটি ভগ্নাংশ যেটি 1-এর থেকে ছোট, তাহলে এর পরের পূর্ণ সংখ্যা হবে 1, তারপর হবে 4, তারপর 9, তারপর 16, 25 এইভাবে থাকবে। তাহলে 5-এর 7-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 1। তাহলে 5-এর 7-এর সঙ্গে কত যোগ করলে 1 পাবো, সেটি আমরা হিসাব করলেই হয়ে যাবে অঙ্কটি। তাহলে 5-এর 7 এর
নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান 1। তাহলে এবার পেয়ে যাব 5-এর সাথে সঙ্গে কত যোগ করলে 1 হবে সেটা কিভাবে পাবো? বিয়োগ করে দিলে পেয়ে যাব। কারণ কি, আমি যদি একটি পূর্ণ সংখ্যা বলি যে 3-এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, এটা সহজেই পেয়ে যাব, কারণ 5 থেকে 3 বিয়োগ করে দেবো 2। তাহলে 3-এর সঙ্গে 2 যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু 5 পেয়ে যাব, সহজে হয়ে গেল। ঠিক একই রকমভাবে 5-এর সাথে সঙ্গে কত যোগ করলে 1 পাবো, একটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা ওইটা আমি আগে প্রথমে হিসেব করে নিয়েছি। এবার 5-এর সাথে সঙ্গে কত যোগ করলে 1 হবে সেটা কিভাবে পাবো? 1 মাইনাস 5-এর 7, এটা বিয়োগ করলে পেয়ে যাব 7 লসাগু, 7 একে 7 মাইনাস 5 সমান 2-এর 7। তাহলে 5-এর 7-এর সঙ্গে 2-এর 7 যোগ করতে হবে। অতএব 5-এর 7 এর সঙ্গে 2-এর 7 যোগ করতে হবে। ঠিক আছে, খুবই সহজ হয়ে গেল অঙ্কটি। তারপর 1-এর দাগের 4-এর অঙ্কটি দেখো, 4টি প্যাকেটের ওজন 12.6 কিগ্রা হলে একটি প্যাকেটের ওজন কত? 4টির ওজন যদি 12.6 কিগ্রা হয়, একটির ওজন আমরা পেয়ে যাব 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে দেখো 12.6 কিগ্রা তাকে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 3 12। এবার দশমিকটি আমি এখানে তুলে দিলাম, 6 নামলো, 4 একে 4 2। এইবার এই দশমিকের জন্য এখানে আমি একটি শূন্য পাবো, 4 5 20। তাহলে এত কিগ্রা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম একটি প্যাকেটের ওজন। অতএব একটি প্যাকেটের ওজন 3.15 কিগ্রা। খুব সহজেই হয়ে গেল অঙ্কটি। ঠিক আছে, তারপর 1-এর দাগের 5-এর অঙ্কটি, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 25 ফুট হলে পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 25 ফুট, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য 25, তাকে 4 দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাব পরিসীমা কত ফুট। বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 25 ফুট। অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 4 গুণিত 25 ফুট সমান 4 25 100 ফুট। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, তারপর 1-এর দাগের 6-এর অঙ্ক, -25 এর পরম মান কত? পরম মানে আমরা জানি কোনো চিহ্ন থাকে না, অর্থাৎ চিহ্ন বর্জিত সংখ্যাটিকে পরম মান বলা হয়। তাহলে -25 এর পরম মান হবে শুধুমাত্র 25। তাহলে আমরা লিখে দেবো -25 এর পরম মান সমান শুধুমাত্র 25। খুবই সহজ অঙ্ক। তারপরে 1-এর দাগের 7-এর অঙ্ক দেখো, 35 এবং 49-এর গসাগু কত? তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু করে দিতে পারি, আবার উৎপাদকের সাহায্যেও করতে পারি। ভাগ পদ্ধতিতেই করে দেবো, খুবই সহজে হয়ে যাবে। 35 1 দিলাম, 35 একে 35, 4 3 একে 4 14। এবার 35কে এখানে নামাতে হবে। এবার 35কে ভাগ করছি, 14 দুগুণে 28, 8 7 15, 7 হলো। এই 14কে এখানে আবার ভাগ করতে হবে, 7 দুগুণে 14, ভাগ এখানে মিলে গেছে। তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম 7। অতএব 35 এবং 49 এর গসাগু
সমান 7। খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তারপর চলে যাব পরের দাগের অঙ্ক, অর্থাৎ 2 দাগের অঙ্ক। এখানে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে আছে যোগফল নির্ণয় করো। তাহলে এখানে বলে দিছে যোগফল নির্ণয় করো, তাহলে কমা দিয়ে দিয়ে যে লেখা আছে আমাকে এখানে যুক্ত চিহ্ন দিয়ে লিখে নিতে হবে, যেহেতু যোগফল নির্ণয় করো অর্থাৎ যোগ করতে বলা আছে। তারপর আমি যোগ করব। তাহলে এখানে দেখো, -13 প্লাস +7 প্লাস -6 প্লাস +15। প্রথমে এই মাইনাসগুলি যেগুলি আছে অর্থাৎ বিয়োগ চিহ্নগুলি যোগ করে নিতে পারি, তাদের চিহ্ন হবে বিয়োগ। যোগ চিহ্নগুলি যোগ করে নিতে পারি, তাদের চিহ্ন হবে যোগ। তারপর শেষে সেই দুটি বিয়োগ করতে পারি। আবার আমি এই দুটি করতে পারি একসাথে, এই দুটি করলাম, তার সাথে এটি, তার সাথে এটি, সেভাবেও করতে পারি। কারণ আমরা জানি যে এই দুটি সংখ্যা ধরে আমি যদি করি, সবসময় দুটিই করব, তাহলে সুবিধা হবে। আর যদি আমার অনেকগুলি একই চিহ্ন থাকে তাহলে যোগ হয়ে যাবে, সেটাও করতে পারি। দুটি করলে কি হবে, যে আমরা জানি দুটি যদি সংখ্যা থাকে তাদের চিহ্ন যদি একই চিহ্ন হয় তাহলে যোগ হবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে। তাহলে এখানে যেহেতু আলাদা চিহ্ন আছে তাদের বিয়োগ করতে হবে। যদি এখানে যুক্ত চিহ্ন থাকে, সবারই যুক্ত চিহ্ন আছে, তাহলে প্রথমে আমি এই দুটো আর এই দুটো একসাথে করতে পারি। কীরকম, তাহলে 13 আর 7 বিয়োগ করলে পাবো 6, চিহ্নটি হবে -6, কারণ 13 সংখ্যাটি বড়, তার চিহ্নটি হবে বড়, সংখ্যাটির চিহ্ন বসাতে হবে। প্লাস এরপর এই দুটি যদি করি, -6 প্লাস 15, এই দুটিও বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 15 থেকে 6 বিয়োগ করলে 9 হয়, যেহেতু 15 বড় তাহলে 15 চিহ্ন প্লাস আছে, প্লাস বসাতে হবে, +9। এরপর এই দুটি আবার করব, -6 প্লাস 9, তাহলে দুটি বিপরীত চিহ্ন, আবার এখানে বিয়োগ হবে। বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, 3, এবং 9 যেহেতু বড় তাহলে 9-এর চিহ্ন অর্থাৎ প্লাস হবে, তাহলে পেয়ে গেলাম +3। খুবই সহজ অঙ্ক। তারপরে দেখো 2 দাগের 2 অঙ্ক, 7 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে 7 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে গেলে 7 সেমি মাপের একটি সরলরেখা অঙ্কন করতে হবে, এবং আমরা যে বৃত্ত অঙ্কন করি সেটি সাধারণত ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করব। তাহলে ব্যাস যদি 7 সেমি হয়, ব্যাসার্ধ আমি অঙ্কন করে নেব, তারপর সেখান থেকে বৃত্তটি সহজেই পেয়ে যাব। তাহলে বৃত্তটির ব্যাস 7 সেমি, অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান 7/2 সেমি। 7/2কে যদি ভাগ করে দিই 3.5 সেমি, তাহলে 3.5 সেমি ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলেই বৃত্তটির ব্যাস হয়ে যাবে 7। তাহলে প্রথমে 3.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা কম্পাসের সাহায্যে স্কেলের সাহায্যে এঁকে নিই, তারপর কম্পাসের সাহায্যে বৃত্তটি অঙ্কন করব। এটি 3.5, এই 3.5 সেমি মাপের সরলরেখাটি অঙ্কন করি। এই 3.5 সেমি মাপের ব্যাসার্ধ অর্থাৎ কম্পাসের সাহায্যে বৃত্তচাপ নিয়ে নেব 3.5 সেমি। তারপর বৃত্তটি আমি এখানে অঙ্কন করে দেব। দেখো, খুবই সহজ, এইভাবে বৃত্তটি অঙ্কন করলাম, যার কেন্দ্র, আমি যদি এটি কেন্দ্রটির নাম দিয়ে দিই ও, তাহলে কেন্দ্র বরাবর যে সেটি যোগ করলে আমরা ব্যাস পেয়ে যাব।
তাহলে ও কেন্দ্র। এবার ব্যাসটি যদি এটির নাম দিয়ে দিই আমি এ বি, তাহলে এ বি ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল 7 সেমি, ও বি ব্যাসার্ধ 3.5 সেমি। এটি আমি পাশে লিখে দেব। ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি ব্যাস সমান 7 সেমি, ও বি সমান ও এ সমান ও এ ব্যাসার্ধ সমান 3.5 সেমি। তাহলে বৃত্তটি অঙ্কন হয়ে গেল। 7 সেমি ব্যাসের বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম খুব সহজেই। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের 3 অঙ্ক, বর্গমূল নির্ণয় করো। 15 হোল স্কোয়ার যুক্ত 20 হোল স্কোয়ার। তাহলে প্রথমে এই 15 হোল স্কোয়ার যুক্ত 20 হোল স্কোয়ার এটিকে সরল করতে হবে, তারপর তার বর্গমূল। তাহলে দেখো দেওয়া আছে 15 হোল স্কোয়ার যুক্ত 20 হোল স্কোয়ার, তাকে বর্গমূল করতে বলেছে। তাহলে বর্গমূলের চিহ্ন আমি প্রথমেই দিয়ে দিলাম। তাহলে সমান 15 হোল স্কোয়ার, সরল করে নিই। 15 গুণিত 15, 5 15 75, 15 একে 15, 5 5 সাথে 12, 1 একে 2, 225 যুক্ত 20 হোল স্কোয়ার সমান 20 20 গুণ করলে আমরা জানি 2 দুগুণে 4, 0 দুটো বসে যাবে। তাহলে 400 সমান হয়ে গেল, যোগ করলে 5 0 2 2 4 2 6, 625। এবার 625-এর বর্গমূল ভাগ পদ্ধতিতে করে দিতে পারি, আবার উৎপাদকের সাহায্যেও করতে পারি। যদি উৎপাদকের সাহায্যে ভেঙে দিই 625-কে কত পাবো, 5 দিলাম, 5 একে 5, 5 দুগুণে 10, 2 থাকলো, 5 5 25, আবার 5 দিলাম, 5 দুগুণে 10, 2 থাকলো, 5 5 25, আবার 5 দিয়ে দিলাম, 5 5 25। তাহলে 4টি 5, তাহলে এই দুটি 5-এ একটি জোড়া, আবার এই দুটি 5 আরেকটি জোড়া, সমান হয়ে যাবে 5 গুণিত 5 সমান 25। তাহলে বর্গমূল পেয়ে গেলাম 25। অতএব নির্ণেয় বর্গমূল সমান 25। খুব সহজে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, তারপরে 2 দাগের 4 অঙ্ক, একটি 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে সমদ্বিখণ্ডিত করতে হবে 60 ডিগ্রি কোণকে। প্রথমে 60 ডিগ্রি কোণটি চাঁদার সাহায্যে অঙ্কন করে নিই। দেখো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে স্কেলের সাহায্যে যে কোনো একটি সরলরেখা অঙ্কন করলাম। এই সরলরেখার একটি প্রান্ত বিন্দুতে চাঁদাটি বসাবো। চাঁদা বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করব। চাঁদার এই যে বিন্দু এবং এই লাইন এর সাথে মিলাতে হবে। বিন্দু এবং লাইন মিলিয়ে দিয়েছি। এরপর 60 যেখানে আসবে, অর্থাৎ এইটি 60 ডিগ্রি কোণ। এই যেখানে 60, 0 10 20 30 40 50 60, 60-এ এবার এটি স্কেলের সাহায্যে যোগ করে দিলাম। তাহলে 60 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। মনে করছি এই 60 ডিগ্রি কোণটির নাম আমি দিয়ে দিলাম এ বি সি। তাহলে এই এ বি সি কোণকে এবার সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডকের নিয়ম আমরা জানি যে কোণের বিন্দুতে, অর্থাৎ কৌণিক বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের একটি বৃত্তচাপ প্রথম অঙ্কন করব। ঠিক আছে, এই বৃত্তচাপের দুটি বিন্দুতে কম্পাসটি বসাবো। প্রথমে একটি বিন্দুতে বসিয়ে এই যে কোণটি আছে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি হয়েছে বা তার সমান নিলেও হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এদিকে অঙ্কন করলাম। আবার ওই একই মাপ নিয়ে আরেকটি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ ওই একই মাপের অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর সাথে কৌণিক বিন্দুটি যোগ করে দেব।
যোগ করে দিলে যে সরলরেখাটি পেলাম, যদি এটি মনে করি ডি, তাহলে বিডি সরলরেখা, এই বিডি সরলরেখা এ বি সি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে দুটি কোণ এখন পেলাম, সিবিডি এবং এ বিডি, এরা পরস্পর সমান। 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে এরা 30 ডিগ্রি করে হবে। অতএব কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক হল বিডি সরলরেখা। সরলরেখা কোণটিকে সমদ্বিখণ্ডিত করেছে। এবার প্রত্যেকটি কোণের মান হবে 30 ডিগ্রি করে, অর্থাৎ এ বি ডি কোণ সমান কোণ ডিবিসি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, খুব সহজে হয়ে গেল। তারপর 2 দাগের 5 অঙ্ক দেখো, একটি খাতা ও একটি পেনের দামের অনুপাত 5:3 এবং খাতার দাম 50 টাকা হলে পেনের দাম কত? তাহলে অনুপাত থেকে আমরা দেখতে পাচ্ছি খাতার দাম এবং পেনের দাম 5:3। যদি খাতার দাম 5 টাকা হয়, পেনের দাম 3 টাকা হবে। একইভাবে যদি খাতার দাম 5 দুগুণে 10 টাকা হয়, তখন পেনের দাম 3 দুগুণে 6 টাকা হবে। এইভাবে খাতার দাম হয়েছে 50 টাকা, তাহলে পেনের দাম কত হবে আমাকে হিসেব করতে হবে। খুবই সহজে হয়ে যাবে, দেখো কিভাবে করছি। তাহলে দেওয়া আছে খাতার দাম ইজটু পেনের দাম সমান 5:3। এই যে 5:3 আছে, তাকে আমরা ভগ্নাংশ করতে পারি 5/3। আবার এই ভগ্নাংশটিকে সমতুল্য ভগ্নাংশে পরিণত করব, যেখানে খাতার দামটি হয়েছে 50। তাহলে এই 50কে প্রথমে 5 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ খাতার দাম যে অনুপাতে আছে সেটি দিয়ে ভাগ করে দিই। 5 × 5 0, 5 0 0, তাহলে ভাগফল পেলাম 10। এই 10 লব এবং হরকে গুণ করলে পেয়ে যাব 50/30। তাহলে এখানে পেলাম খাতার দাম যদি 50 টাকা হয়, পেনের দাম হবে 30 টাকা। খুব সহজেই পেয়ে গেলাম। অতএব খাতার দাম 50 টাকা হলে পেনের দাম হবে 30 টাকা। খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের 6 অঙ্ক, সমানুপাতে প্রকাশ করো। এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে 4টি ভগ্নাংশ 4টি পদ হবে। এবার এই 4টি পদের মধ্যে কোনটি প্রথম পদ, কোনটি দ্বিতীয় পদ, কোনটি তৃতীয় পদ এবং কোনটি চতুর্থ পদ, সেটা আমাকে নির্বাচন করতে হবে। কিভাবে? আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে এই গুণফল দুটি যেখানে মিলে যাবে, অর্থাৎ সমান সমান আসবে, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ আমরা সহজেই খুঁজে পেয়ে যাব। এখন যেই ভগ্নাংশ 4টি দেওয়া আছে তাকে যদি আমি সমানুপাতে প্রকাশ করি এবং এটি প্রথম পদ, তারপরটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ হয়, তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হচ্ছে কিনা সেটা প্রথমে আমাকে দেখে নিতে হবে। যদি হয়ে যায় তাহলে সমানুপাতটি লিখতে পারবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে 1/2 গুণিত 1/10 সমান 1 গুণিত 1, 2 গুণিত 10 সমান 1/20 পেয়ে গেলাম। এইবার 1/4 গুণিত 1/5 সমান হয়ে যাবে 1 গুণিত 1, 4 গুণিত 5 সমান 1, 4, 5 20। এখানে দেখতে পাচ্ছি এই গুণফল এবং এই গুণফল সমান হয়ে গেছে, অর্থাৎ এটি যদি প্রথম পদ হয় তাহলে এটি চতুর্থ পদ, এটি দ্বিতীয়, এটি তৃতীয়। আবার যদি এটি প্রথম, এটি দ্বিতীয় হয় তাহলে এটি প্রথম, এটি চতুর্থ হয়, তাহলে এটি দ্বিতীয়, এটি তৃতীয় লিখতে পারি। তাহলে এখান থেকে যে সংখ্যাগুলি, ভগ্নাংশগুলি আছে সেগুলি পরপর সমানুপাতে লেখা যাবে। অতএব নির্ণেয় সমানুপাতটি
হলো 1/2:1/4 সমানুপাত 1/5:1/10। তারপরে 2 দাগের 7 অঙ্ক, 2021 সালের স্বাধীনতা দিবস রবিবার হলে 2024 সালের স্বাধীনতা দিবস কী বার হবে? তাহলে প্রথমে আমাকে দিনটা হিসেব করতে হবে, কত দিন আছে এর মধ্যে। 2021 সালের স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট রবিবার। এখান থেকে 2024 সালের 15ই আগস্ট কী বার হবে হিসেব করতে হবে। তাহলে দেখো 2021 সালের 15ই আগস্ট, এখান থেকে 2022 সালের 15ই আগস্ট, 1 বছর অর্থাৎ 365 দিন। আবার 2023 সালের 15ই আগস্ট, সেখান থেকে 2024 15ই আগস্ট। এবার 2021 থেকে 22 365, এবার 22 থেকে 23 365, 23 থেকে 24 এইখানে 23 থেকে 24, 24-এর আগস্ট, তার আগে কিন্তু 24 সাল লিপ ইয়ার অর্থাৎ অধিবর্ষ। লিপ ইয়ার সাল হলে আমরা জানি 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, 4 5 20, 2 নামলো 0, 4 6 24, তাহলে 24 সালটি লিপ ইয়ার। তাহলে ফেব্রুয়ারি মাস এখানে 29 দিন, তাহলে এটি 366 দিন আসবে। তাহলে 2024 সালের 15ই আগস্ট পর্যন্ত মোট দিন সংখ্যা পেলাম 365 দিন, 66 দিন, এটি 66 দিন। 5 5 10, 6 16, 6 6 12, 3 6 18, 1 19, 3 3 9, 1 10, 1096 দিন। এইবার এই 1096 দিনকে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 7 দিনে 1 সপ্তাহ। 7 দিয়ে যদি ভাগ করি, কারণ 7 দিনে 1 সপ্তাহ হলে কি হবে, 1 সপ্তাহ পর পর একই বার ফিরে আসে। তাহলে 1096 ভাগ করি, 7 1 7, 3 দিলাম, 9 নামলো, 5 7 35, 4 হলো, 6টা নামালাম, 6 7 42, 4। তাহলে এই যে 7 দিয়ে ভাগ করছি 156 ভাগশেষ, যদি এখানে 0 হতো তাহলে কি হতো, 15ই আগস্ট যেই বার হয়েছিল 21 সালে এখানেও কিন্তু ঠিক সেই বার হতো। কিন্তু এখানে যেহেতু 4 ভাগশেষ বেরিয়েছে, তাহলে 4 দিন পরে যেই বার হবে সেই বার কিন্তু আসবে। অর্থাৎ 4 দিন পরে আসবে রবিবারের পর সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। অতএব 2024 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হবে। খুবই সহজ। তারপরে দেখো 2 দাগের 8 অঙ্ক, 3টি বিন্দু দিয়ে কখন একটি ত্রিভুজ আঁকা যাবে না? 3টি বিন্দু যদি একটি সরলরেখার উপর অবস্থিত হয়, অর্থাৎ সেই বিন্দু 3টিকে সমরেখ বিন্দু বলা হয়। তাহলে 3টি বিন্দু যদি সমরেখ হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমরা লিখে দেব 3টি বিন্দু সমরেখ হলে ত্রিভুজ আঁকা যায় না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।